স্নেহের ছাত্রছাত্রীরা, আমি কুসুমগ্রাম তোয়েবা ইনস্টিটিউটের জীবন বিজ্ঞানের শিক্ষক। করোনার কারণে বিদ্যালয় যখন বন্ধ, তোমরা ঘরের মধ্যে সীমাবদ্ধ, সেই কারণে আমি আমার প্রথম ক্লাস পিকেজিস ক্লাসরুম শুরু করছি। আশা করি এই ভিডিওটি তোমাদের উপকারে আসবে। এখন আমার প্রথম ক্লাস জীবনে প্রবাহমানতা, দশম শ্রেণী। জীবন কখনোই থেমে থাকে না, সর্বদাই প্রবাহমান। যেমন জনিত্রী জীব থেকে অপত্য জীব সৃষ্টি হয়, তেমনি জীবদেহের গঠনগত এবং কার্যগত একক কোষের মধ্যে অবস্থিত জিন, যা ক্রোমোজোমের মধ্যে অবস্থান করে এবং ডিএনএর অংশ। এর মাধ্যমে জীবের বৈশিষ্ট্যগুলো এক বংশ থেকে পরবর্তী বংশে প্রবাহিত হতে থাকে। এভাবে জীবনের প্রবাহমানতা বজায় থাকে। এরপর কোষ বিভাজন এবং কোষ চক্র। কোষ বিভাজন এবং কোষ চক্র এটা কি? যে প্রক্রিয়ায় একটা জনিত্রী অর্থাৎ মাতৃকোষ থেকে অপত্য কোষ অর্থাৎ যাকে আমরা বলি শিশু কোষটা তৈরি হয়, সেই তাকেই বলা হচ্ছে কোষ বিভাজন। তাহলে কোষ বিভাজন কি এটা তোমরা জানলে? একটা জনিত্রী কোষ থেকে অপত্য কোষ সৃষ্টি। এখন এই যে জনিত্রী কোষ থেকে অপত্য কোষ সৃষ্টি, সেখানে মাইটোসিস পদ্ধতিতে আমরা জানি জীবের দেহে বৃদ্ধি ঘটে। আবার মায়োসিস পদ্ধতিতে কি হয় না, জীবের মধ্যে যে ক্রোমোজোম সংখ্যা সেটা সবসময় কনস্ট্যান্ট থাকে। তার কারণ হচ্ছে মায়োসিসে তোমরা জানো যে মায়োসিস যখন বিভাজন হয় তখন ক্রোমোজোম সংখ্যা, এর পরবর্তীকালে আমরা পড়াবো, ক্রোমোজোম সংখ্যাটা কি হয় না জনিত্রী কোষের থেকে অর্থাৎ মাতৃকোষের থেকে অর্ধেক হয়ে যায়। ফলে পরবর্তীকালে যখন একটি মাতৃকোষ এবং একটি পিতৃকোষের মিলনে একটা জীব সৃষ্টি হয়, যৌন জননকারী জীবের ক্ষেত্রে, সেক্ষেত্রে কি হচ্ছে না ক্রোমোজোম সংখ্যাটা সেটা ধ্রুবক থাকে। এটা মায়োসিস বিভাজনে হয়েছে। আর কোষের বৃদ্ধি এবং বিভাজনে কোষ যে বৃদ্ধি হলো, একটা কোষ অপত্য কোষ সৃষ্টি হলো, তারপর সেটা আস্তে আস্তে বড় হয়। বড় হওয়ার পর সেটা যে এরপর যে বিভক্ত হচ্ছে, আবার নতুন করে যে বিভাজন হচ্ছে, নতুন আবার কোষ সৃষ্টি হচ্ছে, এই যে দশাটা, এরা যে চক্রাকারে ঘুরছে সবসময়, এদেরকে বলা হয় কি কোষ চক্র। বিজ্ঞানী ফ্লেমিং প্রথম স্যালামান্ডার এই প্রাণীর দেহে এই কোষ বিভাজনটা লক্ষ্য করেছে। এখন কোষ বিভাজনে একটা জনিত্রী নিউক্লিয়াস থেকে দুটো অপত্য নিউক্লিয়াস সৃষ্টি হয়। নিউক্লিয়াসে সেটা যদিও মাইটোসিস কোষ বিভাজনে, নিউক্লিয়াসে অবস্থিত ক্রোমোজোম, ডিএনএ, জিন ইত্যাদি কোষ বিভাজনের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। এখন এরপরে আমি যেটা বলবো, ক্রোমোজোম, ডিএনএ এবং জিন। ক্রোমোজোম, ডিএনএ এবং জিন, এদের মধ্যে আন্তঃসম্পর্ক কি আছে? আমরা জানি ইউক্যারিওটিক কোষে নিউক্লিয়াসের মধ্যে যে ক্রোমাটিন জালিকা থাকে, অর্থাৎ কোষে একটা কোষ, তার মধ্যে যে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের মধ্যে যে ক্রোমাটিন জালিকাগুলো রয়েছে, এই ক্রোমাটিন জালিকাগুলো থেকেই পরবর্তীকালে কি হয় না ক্রোমোজোম তৈরি হয় যখন কোষ বিভাজন ঘটে। এবং এই ক্রোমোজোম অ্যাকচুয়ালি তৈরি হয় কি দিয়ে না নিউক্লিয় প্রোটিন দিয়ে তৈরি, দন্ডাকার অংশ। এবং এটার একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই সফট প্রজননশীল, অর্থাৎ নিজে নিজেই এটা আবার তৈরিও হতে পারে। এছাড়াও এই ক্রোমোজোমের মধ্যে যে জিন থাকে সেটা কি করে না বংশগত বৈশিষ্ট্যগুলো এক বংশ থেকে অন্য বংশে বয়ে নিয়ে যায়। এবং এই ক্রোমোজোম
প্রত্যেকটা প্রজাতির পরিব্যক্তি, প্রকরণ এবং বিবর্তনে মুখ্য ভূমিকা পালন করে ক্রোমোজোম। ক্রোমোজোমটা সৃষ্টি হয় অ্যাকচুয়ালি কি থেকে? তাহলে নিউক্লিয়াসের মধ্যে যে ক্রোমাটিন জালিকা রয়েছে সেই ক্রোমাটিন জালিকা থেকেই নিউক্লিয়াস সৃষ্টি হয়, ক্রোমোজোম সৃষ্টি হয়। এখন ক্রোমোজোম বিভাজনের সময় যখন কোষ বিভাজন যখন হয় তখন এই নিউক্লিয় জালিকা কি হয় না, কুণ্ডলীকৃত হয়ে যায়। কুণ্ডলীকৃত হয়ে গিয়ে একটা বিশেষ দশায় সেখানে কুণ্ডলীকৃত হয়ে গিয়ে এই ক্রোমোজোমটা তৈরি হয়। জিন প্রধানত এই ক্রোমোজোমের মধ্যেই অবস্থান করে। ক্রোমোজোমেরই একটা অংশ হচ্ছে জিন। এবং ক্রোমোজোমের আরেকটা জিনিস হচ্ছে, সেই ক্রোমোজোম অ্যাকচুয়ালি হচ্ছে ডিএনএ, এই জৈব অণু দিয়ে একটা কার্যকরী যেসব অংশ দিয়ে তৈরি, অর্থাৎ ডিএনএ দিয়ে তৈরি, ডিএনএর মধ্যে আবার অবস্থান করছে কি জিন। তাহলে ক্রোমোজোম তৈরি হচ্ছে কি অনেক ডিএনএ থেকে। এবার ডিএনএর একটা কার্যকরী অংশ হচ্ছে কি না জিন। এই জিন শব্দটা প্রথম বার করেছিল কে না, জোহানসেন। সেটা এই ক্রোমোজোমকে সৃষ্টি করেছিল। এই জিন শব্দটা প্রথম বলেছিলেন বিজ্ঞানী জোহানসেন। এখন ক্রোমোজোম, ডিএনএ এবং জিনের মধ্যে সম্পর্কটা, ডিএনএ এবং প্রোটিনের সমন্বয়ে তৈরি হচ্ছে কি না ক্রোমোজোম। ডিএনএ মধ্যে যে পেঁচানো যে ডিএনএ রয়েছে তার মধ্যে যে প্রোটিন থাকে, সেই প্রোটিন এবং ডিএনএ সমন্বয়ে তৈরি হয় কি না ক্রোমোজোম। এবং ক্রোমোজোমের মধ্যে ডিএনএ যে কার্যকরী অংশগুলো সেটাই হচ্ছে জিন। তাহলে ডিএনএ, ক্রোমোজোম এবং জিনের মধ্যে একটা কি রয়েছে, সম্পর্ক রয়েছে। এখন ক্রোমোজোমের প্রকারভেদ। এখন আমি তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে ক্রোমোজোমের প্রকারভেদ। ক্রোমোজোম প্রধানত দু ধরনের, একটা হচ্ছে কি অটোজোম, আরেকটা হচ্ছে ক্রোমোজোম করকম। ক্রোমোজোম হচ্ছে দু রকম, একটা হচ্ছে অটোজোম। অটোজোম বা দেহ ক্রোমোজোম, অর্থাৎ আমাদের জীব দেহটা যে ক্রোমোজোমের যে অংশ দিয়ে আমাদের জীব দেহ তৈরি হয় সেটাই হচ্ছে অটোজোম। একে অটোজোম বা দেহ ক্রোমোজোম বলা যায়। মানুষের ক্ষেত্রে 44টা হচ্ছে বা 22 জোড়া হচ্ছে অটোজোম থাকে। আরেকটা হচ্ছে অ্যালোজোম, বা একে আরেকটা নাম বলা হয়, সেটা হচ্ছে কি সেক্স ক্রোমোজোমও বলা হয়। অটোজোম বা অ্যালোজোম বা অ্যালোজোমকে আর কি বলা হচ্ছে, সেক্স ক্রোমোজোম বলা হয়। এটা জীবের কি করে না লিঙ্গ নির্ধারণ করে, সেটা পুরুষ হবে কি স্ত্রী হবে সেটা নির্ভর করে এই ক্রোমোজোমটা। এখন এই অ্যালোজোমের সংখ্যাটা হচ্ছে মানুষের ক্ষেত্রে এক জোড়া। এখানে পুরুষদের ক্ষেত্রে এক ধরনের সেক্স ক্রোমোজোম থাকে, সেটা আমরা জানি। পুরুষদের ক্ষেত্রে যে সেক্স ক্রোমোজোমটা থাকে সেটা হচ্ছে এক্স ওয়াই, দু ধরনের থাকে। আর স্ত্রীদের ক্ষেত্রে দুটোই কিন্তু কি এক্স, অর্থাৎ এদের ক্ষেত্রে স্ত্রীদের ক্ষেত্রে থাকে এক্স এক্স এবং পুরুষদের ক্ষেত্রে থাকে এক্স ওয়াই। মানুষের দেহে টোটাল ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে কত না 44 প্লাস 2 মানে 46 বা 23 জোড়া। 23 জোড়ার মধ্যে 22 জোড়া হচ্ছে তোমার অটোজোম
তাহলে অটোজোম কজোড়া? 22 জোড়া। এরা আমাদের কি করে না, দেহের বিভিন্ন রং, আকার, আকৃতি, চুলের রং, চোখের তারার রং, বিভিন্ন জিনিস এইগুলো এই অটোজোমের দ্বারা এটা নির্ধারিত হয়। আর অ্যালোজোম কি বলেছি? সেক্স ক্রোমোজোম। অ্যালোজোম পুরুষদের ক্ষেত্রে থাকে দু ধরনের, সেটা হচ্ছে এক্স এবং ওয়াই। আর স্ত্রীদের ক্ষেত্রে থাকে একই রকমের, সেটা হচ্ছে দুটোই হচ্ছে এক্স। তাহলে এইবার এই যে সেক্স ক্রোমোজোম, এটা দুজন বৈজ্ঞানিক, উইলসন এবং স্টিভেন্স, উইলসন এবং স্টিভেন্স দুজন বৈজ্ঞানিক উইলসন এবং স্টিভেন্স এই যে সেক্স ক্রোমোজোম, এটা প্রথম কি করেছিল না আবিষ্কার করেছিল। আর এই যে এক্স ক্রোমোজোম গুলো, এটা যে বিজ্ঞানী সেটা আবিষ্কার করেছিল সেটা হচ্ছে কোরেন্স বলে বিজ্ঞানী এটা আবিষ্কার করেছিল। ক্রোমোজোমের সংখ্যা, প্রত্যেকটা প্রজাতিতে ক্রোমোজোম সংখ্যা কিন্তু কনস্ট্যান্ট, ধ্রুবক, এবং একটা প্রজাতিতে যে ক্রোমোজোম থাকে অন্য প্রজাতিতে কিন্তু একই সংখ্যক ক্রোমোজোম থাকতে পারে না। অর্থাৎ ক্রোমোজোম সংখ্যা প্রত্যেকে, মানুষের যেমন মানুষের ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে কত না তোমার 46টা, এরকম বিভিন্ন প্রাণীর ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যাটা কিন্তু নির্দিষ্ট, এবং সেই ক্রোমোজোম সংখ্যা দুটো সেটে অবস্থান করে। একটা হচ্ছে হ্যাপ্লয়েড সেট, এটা থাকে কোথায় না জনন কোষের ক্ষেত্রে। জনন কোষের ক্ষেত্রে এই হ্যাপ্লয়েড সেট আমরা দেখি। এখন জনন কোষ তো দু ধরনের, একটা হচ্ছে পুংজনন কোষ পুরুষের ক্ষেত্রে, সেখানে যে সেটটা থাকে সেখানে থাকে কত না 22 যুক্ত এক্স অথবা 22 যুক্ত ওয়াই। পুরুষদের ক্ষেত্রে আমরা জানি যে দু ধরনের তোমার লিঙ্গ নির্ধারণকারী তোমার ক্রোমোজোম রয়েছে, একটা এক্স আর একটা ওয়াই। সেই জন্য 22 যুক্ত এক্স অথবা 22 যুক্ত ওয়াই এই ধরনের ক্রোমোজোম সংখ্যাটা থাকে। কিন্তু স্ত্রীদের ক্ষেত্রে এই সেটে থাকবে, সব সময় থাকবে কি 22 যুক্ত এক্স, কারণ এদের ক্ষেত্রে একই ধরনের তোমার ক্রোমোজোম থাকে, সেটা হচ্ছে দুটো এক্স। তাহলে হ্যাপ্লয়েড সেটে স্ত্রীদের ক্ষেত্রে থাকছে 22 যুক্ত এক্স, আর পুরুষদের ক্ষেত্রে থাকে 22 যুক্ত এক্স অথবা 22 যুক্ত ওয়াই, যে কোনো এক ধরনের। আর ডিপ্লয়েড সেট, ডিপ্লয়েড সেটে ক্রোমোজোম সংখ্যা দু রকমের থাকবে। পুরুষদের এটা থাকে কোথায় না দেহকোষের ক্ষেত্রে, ওখানে যেমন জনন কোষের ক্ষেত্রে, এখানে দেহকোষের ক্ষেত্রে ডিপ্লয়েড কোষটা থাকে। এই দেহকোষে পুরুষদের ক্ষেত্রে যে সেটটা থাকে সেটা কেমন থাকবে, এটা হবে 44 যুক্ত এক্স ওয়াই। এখানে দেখলে 22 যুক্ত এক্স আর 22 যুক্ত ওয়াই, তাহলে এই দুটো একসঙ্গে 44টা প্লাস এক্স ওয়াই এই ধরনের থাকবে। কিন্তু স্ত্রীদের ক্ষেত্রে কি থাকবে, 44 যুক্ত একই ধরনের এক্স থাকে, সেই জন্য দুটো এক্স থাকে। এই হচ্ছে ক্রোমোজোম সংখ্যা। এতক্ষণ আমি তোমাদের ক্রোমোজোম, ডিএনএ, জিন সম্পর্কে আলোচনা করলাম, ক্রোমোজোমের সংখ্যা বিভিন্ন আলোচনা করেছি।
এই আলোচনার মধ্যে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তা আমায় কমেন্ট বক্সের মাধ্যমে জানাবে। এছাড়াও যদি তোমাদের নতুন কিছু আলোচনা করার থাকে সেটাও আমায় জানিয়ে দেবে। পরবর্তী ক্লাসে আমি ক্রোমোজোমের গঠন থেকে আলোচনা করব। আমার ক্লাস আজকের মতো শেষ করছি। তোমরা সকলে ভালো থাকবে, বাড়ির মধ্যেই থাকবে এবং বাড়িতে থেকে তোমরা নিজেদের পড়াশোনাটা চালিয়ে যাবে, এইটুকু আমি আশা করছি। নমস্কার। এই ধরনের ইনফরমেটিভ ক্লাসগুলো পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটিকে প্রেস করো।